আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি বেশ কিছুদিন ধরে বলে যাচ্ছি হ্যাপি দিওয়ালি হবে, হ্যাপি দিওয়ালি হবে। তা হ্যাপি দিওয়ালির মোটামুটি একটা ইঙ্গিত দিয়ে দিয়েছেন আমাদের সেনাপ্রধান দ্বিবেদী সাহেব। দ্বিবেদী সাহেব গতকালকে একটা আমাদের ভারতীয় সেনাবাহিনীর একটা অনুষ্ঠানে তিনি বলেছেন, আগে আমি দেখাই, আপনারা তো আবার উল্টো দেখবেন, তার জন্য আমি একটা মিরার এফেক্টে আমি মোবাইলে আমি এটাকে তুলে রেখে দিয়েছি, এইটা আপনারা দেখুন। এটা মোবাইলে মিরার এফেক্ট দিয়ে রেখে দিয়েছে। ট্রেলার সিঁদুর, ত্রিবেদীর হুঁশিয়ারি, মানে ওটা ছিল ট্রেলার। এবার অনেকটা বড় খবর আপনারা দেখতেই পাচ্ছেন, অনেক বড় খবর। আমি অতটা বলতে গেলে এই 10 মিনিটের মধ্যে আর এই ভিডিও হবে না। আমি শুধু এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা অংশ বলছি আপনাদের। আজ প্রতিরক্ষা মন্ত্রকের একটি আলোচনা সভায় সেনাপ্রধান বলেন, কোনো প্রতিবেশী দেশ সন্ত্রাসবাদকে সমর্থন জানালে ভারতের মতো উন্নয়নশীল দেশের কাছে সেটা দুশ্চিন্তার বিষয়। সন্ত্রাসবাদী ও সন্ত্রাসে মদত দেওয়াদের আমরা একই চোখে দেখি, মানে সরকার এবং সন্ত্রাসবাদী যারা আছে একই চোখে আমরা দেখি। যারা সন্ত্রাসে মদত দেয় তাদের বিরুদ্ধে একই ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি পরিষ্কার জানিয়েছেন। মানে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হবে সেই ব্যবস্থা সন্ত্রাসবাদী যে সরকার আছে তার বিরুদ্ধেও নেওয়া হবে। এখন এর সঙ্গে তিনি আবার একটা পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে স্টেজের বাইরে তিনি বলেন যে বাংলাদেশ বেশি যদি বাড়াবাড়ি করে তাহলে 22 কিলোমিটার 2 ঘন্টার মধ্যে 220 কিলোমিটার হয়ে যাবে। আর বাংলাদেশকে যদি তার অস্তিত্ব টিকিয়ে রাখতে হয়, রাজনাথ সিংকে এগিয়ে গিয়ে আরো এক কাঠি এগিয়ে গিয়ে বলেছেন, তাহলে অখণ্ড বাংলাদেশের চিত্র আর ম্যাপে থাকবে না। বাংলাদেশের প্রতি এটা আমার, সরকারের প্রতি এটা আমার বার্তা। ফলে ভেতরে ভেতরে যে খিচুড়ি পাকছে সেই গন্ধটা কিন্তু আমি পাচ্ছি, কিন্তু কি খিচুড়িতে মশলা পড়ছে সেটা আমি বুঝতে পারছি না। এর মধ্যে খলিলুর রহমানকে ডেকে পাঠানো হয়েছে। এবার আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে হঠাৎ খলিলুর রহমানকে ডেকে পাঠানো কেন? খলিলুরকে মানে এমন কিছু সম্পর্ক তো নয় যে খলিলুর ছাড়া আমার প্রাণের বন্ধু খলিলুর, তাকে চাই, না হলে পরে আমি কথাই বলবো না, এটা তো কোনো কাজের কথা নয়। খলিলুরকে ডেকে পাঠানোর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। পরে আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে ডিপ স্টেটের সঙ্গে খলিলুরের একটা ভালো পরিচয় আছে। এখন এই ডিপ স্টেটের কিছু খবরাখবর রাখেন আর কি, তার পেশার জনিত কারণেই রাখেন তুলসী গ্যাবার্ড। তুলসী গ্যাবার্ড দিন কয়েক আগে এই খলিলুর রহমানকে ডেকে পাঠিয়েছিলেন, এই বাংলাদেশ ইস্যু নিয়ে ডেকে পাঠিয়েছিলেন। কি কি চলছে না চলছে বাংলাদেশের ব্যাপারে তিনি সমস্ত কিছু জেনেছেন। এবং তুলসী গ্যাবার্ডকেই উনি বলেছেন ইউনূস অ্যান্ড গং কত টাকা মেরেছে, কোথায় কোথায় কি কি সর্বনাশ করেছে এবং টাকাগুলো কোথায় পাচার করেছে, আর হিন্দু এবং সংখ্যালঘুদের উপরে যারা আছে তাদের উপরে অত্যাচার, ধর্ষণ, মারপিট, দাঙ্গা হাঙ্গামা, খুন, জখম, রাহাজানি যত কিছু আছে সমস্ত প্রশ্রয়দাতা হচ্ছে ডক্টর ইউনূস। ফলে এবার তুলসী গ্যাবার্ড কিছু কথা বলেছেন। তুলসী গ্যাবার্ড কথাটা বলে, তুমি টেলিফোন তো সবসময় কথা হয় না, আপনি যখন ভারতে যাবেন তখন ভারতের এনএসএ অজিত দোভালকে আপনি এই কথাগুলো বলে দেবেন, আমার বার্তাটা, যে আপনার সঙ্গে আমার কি কথা হয়েছে। আমি তো বলতেই পারি, কিন্তু আপনার সঙ্গে আমার কি কথা হয়েছে সেটা আপনি বলাটা অনেক ভালো। তারপরে তুলসী গ্যাবার্ড ফোন করেন আমাদের এনএসএ অজিত দোভালকে। অজিত দোভালকে বলেন যে আমার সঙ্গে খলিলুরের কথা হয়েছে, আপনি খলিলুরকে ডেকে পাঠান, খলিলুর আপনাকে বলে দেবে যে আমি কি কি বলেছি, আমি নিজের মুখে বলতে চাই না।
তাই খলিলুরকে ডেকে পাঠানো হয়েছে, এবং খলিলুর সেই বার্তাটা, তুলসী গ্যাবার্ডের বার্তাটা, মানে দুজনের বাক্যালাপ, যেটা তুলসী গ্যাবার্ড নিজে বলতে পারতেন, কিন্তু নিজে যেটা বলছেন সেটা হয়তো মন গড়া মনে হতে পারে, তাই যাকে বলেছেন সেই খলিলুর রহমানকে ভারতে পাঠানো হচ্ছে। আর এটা হচ্ছে তুলসী গ্যাবার্ডের সঙ্গে অজিত দোভালের কথাবার্তার মাধ্যমে ওকে ডেকে পাঠানো হচ্ছে, যার জন্য বলা হয়েছিল লুপসে সিদ্দিকি ফিদ্দিকি বলে আমরা কাউকে চিনি না। এখন এই যে ব্যাপারগুলো ঘটছে, এই ব্যাপারগুলো কিন্তু অন্তরালে ঘটে যাচ্ছে। এই যে আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে নরেন্দ্র মোদী এত দেরি করছেন কেন? আমার যদ্দূর মনে হয় নরেন্দ্র মোদী এমন কিছু একটা করবেন, সময় নিচ্ছেন, যেটা কল্পনাতীত। আমরা কেউ কল্পনা করতে পারছি না এরম কিছু একটা উনি পদক্ষেপ নেবেন। এখন সেই পদক্ষেপ কি? বললাম না, খিচুড়ি রান্না হচ্ছে, তার গন্ধটা আসছে, মশলার গন্ধটা আসছে, কিন্তু কি কি মশলা পড়ছে তা তো ধরতে পারছি না। কিন্তু এই পদক্ষেপ যেটা নিচ্ছেন সেটা কিন্তু সাংঘাতিক। বাংলাদেশের পক্ষে কিন্তু ভয়াবহ দিন আসছে এবং কালো মেঘ কিন্তু বাংলাদেশের উপরে ঘনিয়ে আসছে। এটা কিন্তু আমি পরিষ্কার বুঝতে পারছি। এদের কাজকর্ম, সেনাপ্রধানের উক্তি, কারণ আমাদের সেনাপ্রধান আপনাদের সেনাপ্রধানের মতো গিয়ে বাইরে গিয়ে দুমদাম করে কোনো কথা বলেন না। আমাদের সেনা কি হয়, সরকার যা বলে দেয় আমাদের সেনাপ্রধান বা সেনাবাহিনী সেই কাজটুকু করে। রাজনীতির মধ্যে তাদের মাথা গলানোর মানে তাদের কোনো ইচ্ছে নেই, এবং তারা গলায় না, প্রথাগতভাবেই তারা গলায় না। তারা তাদের কাজটুকু নিয়ে থাকে। সেই কাজের সীমাবদ্ধতার মধ্যে যখন থেকে যখন তিনি এই কথাটা বলছেন, তাহলে বুঝতে হবে যে সেনাবাহিনীকে সম্পূর্ণ গ্রিন সিগন্যাল দিয়ে দেওয়া হয়েছে, এবং সেনাবাহিনীকে বলা হয়েছে আপনারা যে ব্যবস্থা করার সেই ব্যবস্থা নিন। এখন সেনাবাহিনী তাই এই বিবৃতিগুলো দিচ্ছে। ফলে আমার মনে হয় না, বারবার আমি বলছিলাম না, হ্যাপি দিওয়ালি খুব শিগগির হবে, খুব শিগগির হ্যাপি দিওয়ালি হবে, এবং এমন হ্যাপি দিওয়ালি 2025-এর এই যে হ্যাপি দিওয়ালি সারা বিশ্ব মনে রাখবে। আর বাংলাদেশে আগামী 100 বছর এই জেহাদি, ভারত বিদ্বেষী আর এরা সমস্ত খতম হয়ে যাবে। ভারতবর্ষ সেই ব্যবস্থা নিচ্ছে বলে আমার মনে হচ্ছে, নইলে পরে এত দেরি হতো না, এত সৈন্য সমাবেশ হতো না। বাংলাদেশকে মারার জন্য একদিন যথেষ্ট, তাহলে এত সৈন্য সমাবেশ, এত মিসাইল, এত ব্রহ্মোস, এত আপনার কি বলে ড্রোন, এত কি দরকার? বাংলাদেশ কতটুকু? ভারতবর্ষ যদি মনে করে একদিনের মধ্যে বাংলাদেশ দখল করে নেবে, কতটুকু সময় লাগবে? আপনারা নিজেরা খুব ভালো করে জানেন। আপনাদের সৈন্যবল কতটা আছে, আপনাদের সেনাবাহিনীর কে জিজ্ঞেস করুন, তারাই বলে দেবে কতক্ষণ লড়তে পারবে। একবার একজন সেনা অফিসার বলেছেন, আপনার কতক্ষণ আপনারা লড়তে পারবেন? সে বলেছিল যতক্ষণ পর্যন্ত ওরা আসে, সময় লাগে, মানে পালাবার সময়টুকু আমাদের চাই। আপনাদের মানে এখন প্রাক্তন সেনাকর্তা নাকি বলেছেন শেখ হাসিনাকে ফেরত না দিলে তারা নাকি কঠোর ব্যবস্থা নেবেন। কি কঠোর ব্যবস্থা নেন আমি বিকেলবেলা সেই প্রসঙ্গে আসব, যে কেন ভারতবর্ষ তার সুরক্ষা বাড়িয়ে দিল, এটা কেন, কিসের জন্য, কাকে বার্তা দেওয়ার জন্য, সেটা আমি সন্ধ্যাবেলার ভিডিওতে বলবো। আজকে এই ভিডিও এইটার মধ্যে শেষ করলাম, হ্যাপি দিওয়ালির মধ্যে শেষ করলাম। হ্যাপি দিওয়ালি হবে 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 এবং খুব শিগগিরই হবে, ও মারাত্মকভাবে হবে, যাতে 2025-এর বাংলাদেশের হ্যাপি দিওয়ালি সারা বিশ্ব যাতে মনে রেখে দেয়। সবাই ভালো থাকবেন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে আওয়ামী লীগের এখন কি হবে এই প্রসঙ্গটা নিয়েই কথা বলবো। গতকাল আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার অবৈধ সরকারের অবৈধ আদালত ফাঁসির দণ্ড দিয়েছে বা মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা, এবং
সেই সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সেই সময়ের আইজিপি, তাকে পুরস্কার দিয়েছে, তাকে 5 বছরের সাজা দিয়েছে। ইতিমধ্যেই 1.25 বছর তার সাজা হয়ে গেছে, 3 বছরের বেশি সময় পরে তিনি বেরিয়ে আসবেন। তিনি রাজসাক্ষীর কারণে পুরস্কৃত হলেন। একই ধরনের অপরাধ বলা হচ্ছে যে একই অপরাধে তিনি পুরস্কার পেলেন। এখন প্রশ্ন হচ্ছে, কালকে থেকে অনেকেই হতাশা প্রকাশ করেছেন ইনবক্সে, ইমেইলে, মেসেঞ্জারে, যে আসলে কি হবে আওয়ামী লীগের। আওয়ামী লীগের আসলে কিছুই হবে না। শেখ হাসিনা, আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনারও কিছু হবে না। ফাঁসির রায় এরা অন্ততপক্ষে কার্যকর করতে পারবে না। শেখ হাসিনা বীরের বেশি ফিরে আসবে এবং আওয়ামী লীগও দিনকে দিন আরো চাঙ্গা হয়ে উঠবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমি গতকালকে একটু সমালোচনা করে ফেসবুকে একটা স্ট্যাটাসও দিয়েছিলাম, একটু সমালোচনা করা উচিত। আওয়ামী লীগেররা অনেকে হয়তো বলবেন তুমি কে, এই তুমিকে যতক্ষণে আপনি বাদ না দিতে পারবেন আওয়ামী লীগ ততক্ষণে গণমানুষের দল হয়ে উঠতে পারবে না, ফিরে আসতেও বিলম্ব হবে। আমার, আপনার, সবার, সব মানুষের আওয়ামী লীগকে ফিল করে, ইতিমধ্যে ফিল করছে, আমরা ফিল করছি সবাই, সব মানুষ, যে দেশকে ব্যর্থ করে দিয়েছে। এই মুহূর্তে একটা ডাক দরকার, এই মুহূর্তে একটা মুখপাত্র দরকার, দেশ বাঁচানোর ডাক দেওয়া দরকার। কে দেবে ডাক? ইউনূসের সাথে যে রাজনৈতিক দলগুলো আছে, সেই রাজনৈতিক দলগুলো কি করছে বাংলাদেশের মানুষ দেখছে। মানুষ অধীর আগ্রহে আওয়ামী লীগের অপেক্ষায় আছে। আওয়ামী লীগ যেভাবে 1971 সালে স্বাধীনতা মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিল, দেশটা স্বাধীন হয়েছিল, আজকে 2025-এ এসেও মানুষ সেই অপেক্ষায় অপেক্ষমান। আমরা অপেক্ষমান, দেশ বাঁচাবে বুঝি এই আওয়ামী লীগ এসেই। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আমি যেটি বলছিলাম যে গতকালকে আমার ফেসবুকে, আমার সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট দিতে বাধ্য হয়েছিলাম যে 16 মাস হয়ে গেছে আওয়ামী লীগের একজন দায়িত্বশীল মুখপাত্র নেই এখন পর্যন্ত। কখন কে কি বলে কর্মীরাই বুঝে উঠতে পারে না। এখনো অসংগঠিত কেন্দ্রীয় সহ সকল জেলা উপজেলা কমিটি আছে নাকি নাই। দেশ পুরো ব্যর্থ করে দিয়েছে জঙ্গি ইউনূসগণ। বিপরীতে এটাকে কাজে লাগানোর সঠিক পরিকল্পনা এখনো দৃশ্যমান নয় আওয়ামী লীগের। এভাবে কতদিন? আমি বিএনপির উদাহরণ দিয়েছিলাম যে বিএনপিকে কি দেখেছেন? 18 বছর রাস্তায় ঘুরে বেড়ায়, এখনো ক্ষমতার নাগাল পায় না। তেমনটা না হতে চাইলে ঘুরে দাঁড়ান, এভাবে মিনমিন করে কাজ হবে না, নইলে আপনাদেরও বিপদ, সাথে বাংলাদেশের আরো মহা বিপদ। আমি বাংলাদেশের মহা বিপদের কথা বলেছি। এই মুহূর্তে একমাত্র ভরসার জায়গা, ভরসার দল আওয়ামী লীগ। এই যে সকল অনাচার, ইউনূস সরকারের অনাচার ও ইউনূস সরকারের দেশ বিরোধী কর্মকাণ্ড এবং ইউনূস সরকারের সহযোগী রাজনৈতিক দলগুলোর তাণ্ডব, এর থেকে বাঁচতে আওয়ামী লীগে ভরসা। কিন্তু সত্যি অত্যন্ত দুঃখ যে আজকে 16টা মাস হয়ে গেছে আওয়ামী লীগের কোনো, এখন পর্যন্ত কোনো একজন স্পোক্সম্যান বা মুখপাত্র, তিনি হোক বিদেশ থেকে তিনি ঘোষণা দিন, নিয়মিত ব্রিফ করবেন, নিয়মিত প্রেস ব্রিফ করবেন, কিংবা নিয়মিত সোশ্যাল মিডিয়ায় ব্রিফ করবেন, একদিন পর, দুদিন পর, সপ্তাহে নিয়মিত আপডেট জানাবেন, নির্দেশনা দেবেন। এমন কোনো মুখপাত্র এখনো পর্যন্ত আওয়ামী লীগ 16 মাসে সেট করেনি। সারা দেশের জেলা উপজেলা কমিটিগুলোকে আছে নাকি এগুলো বিলুপ্ত হয়ে গেছে? কখন কে ঘোষণা দেয়? আমি স্ট্যাটাসে বলেছি যে কখন কে কি ঘোষণা দেয়। হঠাৎ করে একজন টক শোতে এসে একজনের মুখে একটা শব্দ বের হয়ে এসছে, সেটাই বলে কর্মসূচি। আগে থেকে কি পরিকল্পনা ছিল? এই যে আপনারা লকডাউন ডাকলেন, লকডাউন আমরা প্রথম আসলে কার থেকে শুনলাম? মুখে মুখে শুনেছি। হঠাৎ করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক হয়তো একটা টক শোতে এসে মুখ দিয়ে বের করেছেন যে 13 তারিখ লকডাউন, এরপরে শাটডাউন, এটা সেটা। এগুলো কি কোনো গবেষণা, কোনো রিসার্চ নিয়ে এই কর্মসূচিগুলো ঘোষণা করা হচ্ছে? লকডাউনটা মুখ দিয়ে বের করেছেন, বাস্তবায়ন হয়ে গেছে। কারণ দেশের মানুষ সরকারের উপর, বর্তমান রাজনৈতিক দলগুলোর উপর ক্ষুব্ধ এবং দেশের মানুষ আতঙ্কিত ছিল, বিশেষ করে ঢাকায় গত 13 তারিখে, যার কারণে বাস্তবায়ন হয়ে গেছে। পরে 16-17 শাটডাউন ডাকলেন। ঢাকায় সত্যিকার অর্থে যদি বাস্তব কথা বলি, গাড়ি ঘোড়া সীমিত ছিল, কিন্তু ঢাকায় ওই অর্থে শাটডাউনের চিত্র ফুটে ওঠে না, শাটডাউন বোঝা যায়নি। হ্যাঁ, দূরপাল্লার গাড়ি হয়তো সীমিত চলেছে, অনেক জায়গায় মহাসড়ক অবরোধ করা হয়েছে, রাস্তাঘাট বন্ধ করে দিয়ে ইত্যাদি হয়েছে। কিন্তু এই যে ঠুনকো কর্মসূচি, কখন কোন নেতার মুখ দিয়ে কি বের হয়ে যাচ্ছে আর একটা কর্মসূচি ঘোষিত হচ্ছে,
এটা আসলে আওয়ামী লীগের জন্য ক্ষতি হচ্ছে। আওয়ামী লীগের আমার মনে হয় না, আমি স্ট্যাটাসে যেটা বলেছি, যে এখন আর মিন করে আন্দোলন করা কিংবা মনে করা যে ভারত আমাকে ক্ষমতায় বসিয়ে দেবে, সেনাবাহিনী আমাদের ঘুরে আসবে, ঘুরে পজিটিভ হয়ে আমাদেরকে ক্ষমতায় বসিয়ে দেবে। আমি এই কথাগুলো আগেও অনেকবার বলেছি, আবারও বলছি। সেনাবাহিনী সহায়ক হবে, ভারত সহায়ক হবে, ভূ রাজনীতি সহায়ক হবে, আলটিমেটলি আমরা বেঁচে যাব, আমরা ইতিবাচক ভাবে আছি। কারণ এই যে জঙ্গি স্থান, বাংলাদেশে জঙ্গি আবাসভূমি হয়ে যাক, এটা আমার সবচেয়ে নিকট বড় প্রতিবেশী চারপাশ দিয়ে যে দেশটি ঘিরে আছে সেটা কোনোভাবে গ্রহণ করবে না। শুধু সেই কারণে আমরা যদি হেরেও যাই, শুধু সেই কারণে এই জঙ্গিরা ফাইনালি পেরে উঠবে না। ভারত এটা মেনে নেবে না, ভারত এটা মেনে নেবে না। ভারত বিশ্বকে ম্যানেজ করবে তাদের নিরাপত্তার কারণে, ভারত সেনাবাহিনীতে প্রভাব ফেলতে পারে বা ইত্যাদি নানান ঘটনা ঘটতে পারে। এগুলো আপনার জন্য সহায়ক ভূমিকা পালন করতে পারে, কিন্তু আপনি যদি ওগুলোকে মূল হিসেবে তাকিয়ে থেকে বলেন যে ওরাই আমাকে ক্ষমতায় নিয়ে এসে দেবে, তাহলে হবে না। এখনো সময় আছে, 16 মাস হয়ে গেছে। দলের নীতি নির্ধারক যারা আছেন, এমনকি দলীয় প্রধান, নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনাকেও বলছি এখনো সময় আছে। দলকে, আপনি তো টাইম টু টাইম এসে কথা বলেনি, কিন্তু মেহেরবানি করে এখনো সময় আছে, দলের একজন মুখপাত্র নিয়োগ দেন, যিনি বিদেশে থাকুন, তবুও অন্ততপক্ষে টাইম টু টাইম তার একটা দপ্তর করে দিন। তিনি বা তার দপ্তরের লোকজন আপনার নেতা কর্মীর সাথে নিয়মিত যোগাযোগ করবে, নিয়মিত কর্মসূচি দেবে এবং কর্মসূচিগুলো রিসার্চ করে দিতে হবে। আপনাদের মনে আছে নিশ্চয়ই বিএনপির অবরোধ, বিএনপির জ্বালাও পোড়াও কর্মসূচি 2013-14 সাল থেকে এখন পর্যন্ত উইথড্র করা হয়নি। আওয়ামী লীগও যদি সেই একই পথে যায়, একটা কর্মসূচি দেয়, দিয়ে উইথড্রই করতে হলো না, কাজ হলো না। বিএনপির যে অবস্থা, 18 বছর ধরে রাস্তায় রাস্তায় ঘুরে, আওয়ামী লীগের সেই অবস্থা হবে না। ভৌগোলিক কারণে, নানান হিসেব নিকেশের কারণে আওয়ামী লীগের সেই অবস্থাটা হবে না। আওয়ামী লীগ নির্ভরতার জায়গা, কিন্তু আপনার নেতৃত্ব নেই, আপনি সংগঠিত হতে পারছেন না। তাহলেও আপনার উপর ওই যে বললাম যে সহায়ক শক্তিগুলো, সেনাবাহিনী, ভারত, বিশ্ব, ভূ রাজনীতি, আপনার উপর কিভাবে ভরসা করবে? একটা পর্যায়ে তো বলবে যে যা পারে করুক। ভারত এক সময় বলবে যে আমাদের সীমান্তে চারপাশ দিয়ে তারকাটা বেড়া তো দিয়েই দিয়েছি, তারকাটা বেড়া দেওয়া থাকবে। একই সাথে সীমান্তে প্রয়োজনে যদি আমাদের আরো $1 বিলিয়ন বা $500 বিলিয়ন বাৎসরিক বেশি খরচ হয়, হোক, তারপরে ওটা আমাদের দেখার বিষয় নয়। এভাবে যদি হাল ছেড়ে দেয়, তাহলে বাংলাদেশের দুঃখ আছে, বাংলাদেশ পূর্ব পাকিস্তান হয়ে যাবে, হয়ে যাবার পথে। এজন্য দেশের স্বাধীনতার পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, প্রগতির পক্ষের মানুষ এখনো চায় আওয়ামী লীগ ঘুরে দাঁড়াক। আমি আওয়ামী লীগের সমালোচনা করলাম, অনেক আওয়ামী লীগারের হয়তো এটি পছন্দ হবে না, তাতে কিচ্ছু দেয় আসে না। আমি কারো অধীনস্থ নয় তো, আপনি আওয়ামী লীগ, আপনার অধীনস্থ আমি নয়। আমি আপনার ভাষায় সবসময় কথা বলবো তা তো নয়। কাজেই আমি ভালোর জন্য বলছি, এই দেশের ভালোর জন্য, আওয়ামী লীগের ভালোর জন্য, এই দেশের সাথে, এই মাটির সাথে, এই দেশের স্বাধীনতার সাথে আওয়ামী লীগ জড়িয়ে আছে। কাজেই সেই আওয়ামী লীগ যাতে ভালোভাবে এই দেশের মাটি, মানুষের রাজনীতি করতে পারে, সেটি আমার মতো অসংখ্য মানুষের চাওয়া। আশা করি আওয়ামী লীগ সেই চাওয়া পাওয়ার মূল্য দেবে। এই মুহূর্তে এ পর্যন্তই।